আচ্ছা, ভার্চুয়াল ফাংশন। um so virtual means existing in appearance but not in reality. এটা আমরা সবাই জানি। When virtual functions are used, a program that appears to be called a function of one class may in reality be calling a function of a different class. Virtual functions are used to support runtime polymorphism. Polymorphism is supported by C++ in two ways. First, it is supported at compile time through the use of overloaded operators and functions. Second, it is supported at runtime through the use of virtual functions. Let me annotate. I hope that you didn't get the point. The second, it is supported at runtime through the use of virtual functions. The foundation of virtual functions and runtime polymorphism is pointers to derived classes. Virtual function has been discussed in later in detail. আচ্ছা, এখানে যেটা বলছে বেসিক্যালি এখানে যেটা ফোকাস করছে, মেইনলি যেটা ফোকাস করছে সেটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম কি সেটা নিয়ে আমরা a brief discussion was happened in the beginning of this semester. আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্যারেক্টারিস্টিক্স এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মহত্ব, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আমরা চারটা বিষয়ের উপর চারটা মূল ক্যারেক্টারিস্টিক্স বা চারটা মূল ফিচার নিয়ে আলোচনা করতেছিলাম। তার মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ পলিমরফিজম। সো পলিমরফিজম সম্পর্কে আলোচনা ছিল, বাট ইট ওয়াজন্ট দ্যাট মাচ ফোকাস on our previous lectures um, because I don't know why, because in the textbook it wasn't that much focused, so that's why maybe we didn't focus much. But the reality is we have discussed much about polymorphism. Like whenever we are talking about function overloading and operator overloading, all of those things are actually polymorphism. Okay, so পলিমরফিজম জিনিসটা হচ্ছে বেসিক্যালি, আমি একদম শুরুতে বলছিলাম যে পলি মানে অনেক, মরফিজম মানে রূপ, অনেক রূপ। তো ভিন্ন ভিন্ন রূপ, অর্থাৎ একই জিনিস, একই নাম, হ্যাঁ একই নাম, বাট বাট কার্যকারিতা ভিন্ন। হ্যাঁ, এক এক সময় এক এক রকম কাজ করবে, মানে মানে জেনারটা সেম। জেনার যেমন জেনার থাকে না, গানের জেনার থাকে, যেমন হচ্ছে যে পপ সং, জ্যাজ, তারপর হচ্ছে যে এই ধরনের যে জেনার থাকে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে মুভিতে জেনার থাকে, যেমন হচ্ছে যে গিয়ে থ্রিলার, যেমন হচ্ছে যে গিয়ে অ্যাকশন মুভিজ, কমেডি মুভিজ, এরকম জেনার। সো জেনারের মধ্যে আবার ডিফারেন্স থাকে। সো এখানে হচ্ছে সেটাই, যে একই জেনার, মনে করি আমার অ্যাড ফাংশন কখনো তিনটা প্যারামিটার নিয়ে অ্যাড করতেছে, কখনো দুইটা নিয়ে অ্যাড করতেছে, কখনো দুইটা অবজেক্ট করতেছে, কখনো দুইটা জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করতেছে। সো ডিপেন্ডিং অন মাই সিচুয়েশন, বাট দ্য জেনার ইজ সেম, লাইক ইট ইজ অ্যাডিং সামথিং। So the genre same, but within that genre, that some task is different, হ্যাঁ, based on my situation. সো এটাই হচ্ছে যে বেসিক কথাবার্তা। তো পলিমরফিজম বেসিক্যালি ওইটাই করে যে আমার মূল কাজটাকে সামনে রেখে ভিতরের যেই আমার ইউজার ডিফাইন্ড, আমার ইচ্ছার উপর ভিত্তি করে সেখানে সে আমাকে ভেরিয়েশন প্রোভাইড করে। সো আমরা ফাংশন ওভারলোডিং দিয়ে সেটা আমরা এক প্রকার শুরু করছিলাম, যে আমরা দুইটা তিনটা ফাংশন ওভারলোড করছি, যেমন কনস্ট্রাক্টর ওভারলোড করতাম আমরা, যে কোন একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতো, যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা বেসিক্যালি কোনো প্যারামিটার নেয় না, অনলি হচ্ছে যখন আমার আমার ওই যে কোনো একটা অবজেক্ট যখন ক্রিয়েট হবে উইদাউট এনি প্যারামিটার, উইদাউট এনি ভ্যালিউ, তখন হচ্ছে সেই যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হবে। আর হচ্ছে যে আমার যখন কোনো প্যারামিটারাইজড অবজেক্ট থাকবে, যখন আমার ওই অবজেক্টটাতে কোনো ভ্যালু থাকবে বা ভ্যালু আমাকে পাঠাইতে হবে, যেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে, সেই ধরনের ক্ষেত্রে আমার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লিখতাম। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে কি ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং। Sometimes it is called constructor overloading based on the name of the function actually. So again আমরা আবার পড়ছিলাম যে operator overloading based on the operator. So as we are overloading the operator, so that's why that is called operator overloading. And we had done some extension of regular work of those operators, like we extended
extended the workforce of addition operator to some objects instead of just using those operators into some numerical values. So এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল। So that those things are actually under the term called polymorphism. Okay. আচ্ছা, সো এখন এই পলিমরফিজমটা আবার বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল আমরা we can do it in runtime and in compile time. So we actually discussed all of those things like overloading thing, so far is under the compile time classification of polymorphism. So and today we are going to talk about some another kind of polymorphism which is under the runtime. Okay, so এখানে যেটা হচ্ছে first it is supported at the runtime and second it is supported at first it is supported at compile time and second it is runtime. So compile time এ আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো বেসিক্যালি compile time। আচ্ছা, এখন compile time, what is compile time and runtime? So um, so there's a difference. Many of you didn't actually distinguish between compile time and runtime. So sometimes I usually ask to students about the difference between compile time and runtime, and many of the time I didn't get the proper answer from students. So compile time, I want to repeat it once again, as maybe some of you didn't remember the thing. So I hope that many of you do understand about that thing. So repeating this will give you the reminder and it will give you the proper explanation maybe. However, so compile time is basically the thing that when the whole code I have given to my computer is actually compiling. I mean, the compilation process is actually divided into two parts. We generally discuss those things into the course compiler. You will get it in 5th semester. But I want to discuss a bit here. So compilation process is compilation process is divided into two terms. First of all of the portion of your code, what is you are actually writing on your compiler, is totally broken into pieces, and those pieces are actually then analyzed by the compiler itself. The analysis process is happened because the one of the most important parts of the compiler is to find out the error. So there are two types of error. All of us know about that: compile time error and runtime error. So while you are writing a code and the compiler is breaking down all of your codes into pieces, and during that time the compiler will detect the error. আমি আবার বলি বাংলায়, একদম সোজা বাংলায়, সেটা হচ্ছে তুমি যে কোডটা লিখছো কম্পাইলার যেটা করে সেটাকে একদম ছোট 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 টুকরা করে ফেলে। সো মানে একদম ছোট ছোট পিস করে ফেলে আর কি। তোমার একদম এভরি সিঙ্গেল ওয়ার্ডস আর ব্রোকেন ইনটু পিসেস। সো প্রত্যেকটা ওয়ার্ডকে সে পিস করে ফেলে এবং প্রত্যেকটা পিসকে সে হচ্ছে যে অ্যানালাইজ করে। সো ডিউরিং দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন হচ্ছে কম্পাইলার ডিটেক্ট দ্য এরর। কিভাবে? এখানে একটা লম্বা প্রক্রিয়া আছে, সেটা আমরা কম্পাইলারে ডিসকাস করি। হাউএভার আমি এখানে ছোট করে বলি। এটার ফুল 2-3টা সেগমেন্ট আমরা ওইটাই পড়াই, শুধু কিভাবে ব্রেকডাউন করে। 2-3টা না, একটা বা দেড়টা সেগমেন্ট এটা নিয়ে আলোচনা থাকে। তো সো ব্রেকডাউন করার পর মানে ব্রেকডাউন করার প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট। সো ব্রেকডাউন করার সময় বেসিক্যালি তোমার যে এররটা পাই। আচ্ছা, এখন ব্রেকডাউনটা কখন করতেছে? কম্পাইলার হচ্ছে যে যখন আমরা কোড দিছি তখন। এখনো কিন্তু আমরা ওই কোডের ভিতরে কি দিই নেই, ইনপুট দিই নেই। এখানে দুইটা প্রক্রিয়া আছে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমার কোড ইটসেলফ। উই আর অ্যাকচুয়ালি গিভিং two types of input into my compiler. Let me explain one another thing. Two types of input we are giving towards the compiler. So just think about that this is a compiler. This is a compiler. Yeah, this is a compiler.
So first input is nothing but my code, what we are giving to my compiler to compile that. And the second input is input itself. So what is input? Maybe uh, আমরা যখন একটা কোড রান করি, কোডটা লিখি, রাইট? প্রথমে কোডটা লিখি, এখানে আমরা কোডটা লিখতেছি। লেখার পরে এটা যখন রান করতেছি, তখন হচ্ছে যে গিয়ে আমাদের একটা কনসোল আসে। কনসোলে হচ্ছে যে গিয়ে চাই আমাদের কাছে যে ধরো আমি এখানে বললাম যে সি ইন দিয়ে বললাম যে একটা এর ভ্যালু দিতে বললাম। হ্যাঁ, এই হচ্ছে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। সো এর ভ্যালু দিতে বললাম। সো যখন এই যে এর ভ্যালু দিতে বললাম কনসোল ইনকে, তো কনসোল আমাকে চাচ্ছে যে ওকে আমাকে একটা ভ্যালু দিতে। সো আমি দিলাম মনে করো 10। এই যে 10টা দিলাম, এটা হচ্ছে যে গিয়ে সেই ইনপুটটা, এটা হচ্ছে আমার সেই ইনপুটটা। আর এই যে কোডটা আছে, এটা হচ্ছে আমার কোডের ইনপুটটা। সো বেসিক্যালি আমরা টু টাইপস অফ ইনপুট আমরা দিচ্ছি আমাদের কম্পিউটারকে বা কম্পাইলারকে, হোয়াট এভার ইউ সে। তো একটা হচ্ছে যে গিয়ে কোড ইটসেলফ, এন্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য ইনপুট। সো এখানে দুই ধরনের কোড আমাদের আসতেছে। এখন এই যে আমাদের এই যে ইনপুট গুলো আমরা এই জায়গায় দিচ্ছি, এটা বেসিক্যালি কিসের উপর দিচ্ছি? এটা বেসিক্যালি এই প্রক্রিয়াটা হচ্ছে যে গিয়ে আমাদের এই যখন হোল কোডটা হচ্ছে যে গিয়ে কনভার্টেড ইনটু মেশিন কোড, সরি নট এ মেশিন কোড, সেমি মেশিন কোড। তো সেমি মেশিন কোডে যখন কনভার্ট হয়, এই সেমি মেশিন কোডের উপরে বেসিক্যালি আমরা ইনপুটটা দেই, এন্ড দেন ইট উইল গিভ মি অ্যান আউটপুট। So this is the whole process of compilation. So the I mean whole process of input and output system into my compiler. তো এখানে যেটা হচ্ছে যে এই যে সেমি মেশিন কোড সে আমাকে দিচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে যে বেসিক্যালি কম্পাইলেশন প্রক্রিয়া। এন্ড 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 ইনপুট দিচ্ছি যেটা, সেখানে হচ্ছে যে গিয়ে সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে কম্পাইলেশন প্রক্রিয়াটা, এই কম্পাইলেশন প্রক্রিয়াটা করতে যে সময়টা, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে কম্পাইল টাইম। So this incident, the process itself is happening within the time which is called compile time. আর এই কম্পাইলড কোড যখন রান হচ্ছে, এইটা হচ্ছে যে কি আমার সেই রানিং কনসোল। এখানে আমার রান হচ্ছে, আমি আমার ইনপুটটা দিচ্ছি, আউটপুটটা পাচ্ছি। this this process, the time of this process is run time. So these are the difference between compile time and runtime. The compile time হচ্ছে যখন আমার হোল প্রক্রিয়াটা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে যে আমার কোডটাকে broken into pieces, and if there are some errors it will detect and give me some messages that you have an error in such of lines, etc., etc. And if there are no errors, then it will run the code, right? So that time is compile time, and while the code is running, that is runtime. সো একদম সোজা বাংলা বললে সেটাই হচ্ছে যে কি মূল কথা। তবে এখানে আরো বিশেষ কিছু কথাবার্তা আছে। তো এখন আমরা আসি যে এখানে আর বেশি কথা না বাড়াই, এখানে আমরা যাই হচ্ছে যে ওয়ার হ্যাঁ। সো রান টাইম এবং কম্পাইল টাইম। এখন ওভারলোড এবং ওভারলোডটা হচ্ছে যে কি কম্পাইল টাইমের কাজ। তো এটা আমরা যখন কোডটা কম্পাইল হবে, কম্পিউটার আমার কোডটা কম্পাইল করবে, তখন হচ্ছে যে ওভারলোডের যে পলিমরফিজম সেটা অ্যাক্টিভেট হয়। আর রান টাইমেরটা, সরি ভার্চুয়াল ফাংশনেরটা, সেটা হচ্ছে রান টাইম। আর রান টাইমের, আচ্ছা এখন কম্পাইল টাইমে যে সকল এরর পাওয়া যায়, তো এই 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 যে আলোচনাটা ছিল আমার এই মুহূর্তে, একটু আগে যে আলোচনা ছিল, এটা থেকে আমরা বেসিক্যালি কি কি জানতে পারি? বেসিক্যালি যেটা জানতে পারি, কিছু এরর আমরা পাই, আমরা অনেকগুলো এরর পাই। হ্যাঁ, তার মধ্যে কিছু এরর পাই যেগুলো হচ্ছে যে বেসিক্যালি কম্পাইল টাইম এরর বলি আমরা সাধারণত। তো এই এরর গুলো হচ্ছে যে কি ও ডিটেক্ট করতে পারে যখন আমার কোডটা কম্পাইল হচ্ছে তখন। আর কিছু আমরা যেই এরর পাই সেগুলো হচ্ছে রান টাইমে পাই, যেগুলো হচ্ছে যে গিয়ে বেসিক্যালি রান করার সময়
ঘটে থাকে। সো যেই এরর গুলো কম্পাইল টাইমে পাই সেই এরর গুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরর হচ্ছে আমাদের সিনটেক্সচুয়াল কিছু এরর থাকে। লেটস যেমন আমরা হয়তোবা কোথাও সেমিকোলন দিলাম না, আমরা কোথাও হচ্ছে যে গিয়ে ভেরিয়েবল ডিক্লারেশন মিসিং করলাম, অথবা আমরা কোথাও উইদাউট ডিক্লেয়ারিং এনি ভেরিয়েবল উই আর ইউজিং দ্যাম, sometimes we are declaring multiple same variable in multiple times. So these are the error in compile time, it will detect it. আর রান টাইমের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে কম্পাইল টাইমে কোনো এরর নাই, অর্থাৎ কোনো সিনটেক্সচুয়াল এরর নাই, কোনো ম্যাথমেটিক্যাল না সরি, কিন্তু কোনো সিমেন্টিক্যাল এরর নাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার এই ধরনের যে এরর গুলো থাকে সেই এরর গুলো এখানে নাই, এবং যার কারণে সে কম্পাইলের এই প্রক্রিয়াটা সম্পন্ন করে রান টাইমে চলে গেছে। এবং রান টাইমে করতে গেছে তখন দেখা যাচ্ছে যে কিছু প্রবলেম দেখা গেছে, যেমন সামটাইমস ইউর কোড উইল গো ফর ইনফাইনাইট টাইম, your code maybe you are maybe sometimes dividing some values by zero, etc. These kind of things can happen. So those errors are runtime because they are detecting the compiler. Actually, those errors are not detecting by compiler but by the computer. Okay. So এইটা হচ্ছে যে বেসিক ডিফারেন্স বিটুইন আমার কম্পাইলেশন টাইম এন্ড রান টাইম। সো সো আই হোপ দ্যাট ইউ ক্যান গেট দ্য মেইন পয়েন্ট অফ দ্য ডিফারেন্স। তো আমার পলিমরফিজম বেসিক্যালি দুই ধরনের দুই ধরনের জিনিস সাপোর্ট করে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমত কম্পাইল টাইম, সেকেন্ডলি হচ্ছে রান টাইম। সো আমরা আর ফার্দার অ্যানালাইসিস না করে আমরা পরবর্তী টপিকে চলে যাই। দ্য ফাউন্ডেশন অফ ভার্চুয়াল ফাংশন এন্ড রান time polymorphism is pointed to a derived class. Virtual function has been discussed in later. So what is this? Let me explain. Pointer to a derived class. এখানে বলছে যে ওরা ভার্চুয়াল ফাংশনটা ফাউন্ডেশন অফ ভার্চুয়াল ফাংশন এন্ড রানটাইম পলিমরফিজম ইজ পয়েন্টেড টু ডিরাইভড ক্লাস। আচ্ছা, সো এখানে ভার্চুয়াল ফাংশন এবং রানটাইম পলিমরফিজমের ফাউন্ডেশন, অর্থাৎ যেটা যার উপর ভিত্তি করে এই দুইটা টপিক আমার সামনে আগাবে, সেটা হচ্ছে যে কি পয়েন্টার টু a derived class. So what is pointer to a derived class? একটু দেখি। A pointer declared as pointer to a base class can also be used to point to any class derived from that base. For example, assume two classes called base and derived, where derived inherits base. এখানে আমরা কি বলছি? প্রথমে বলছি যে একটা পয়েন্টার তৈরি করছি, সেটা কার জন্য? বেস বেস নামক যে ক্লাসটা আছে সেই ক্লাসের জন্য একটা পয়েন্টার তৈরি করছি। আচ্ছা, সো এরপর কি বলছি? একটা বেজের অবজেক্ট তৈরি করছি, ডিরাইভের একটা অবজেক্ট তৈরি করছি। আচ্ছা, এখানে বেজ আর ডিরাইভ কি? বেজ হচ্ছে আমার একটা ক্লাস, ডিরাইভও একটা ক্লাস, যেটা হচ্ছে যে ডিরাইভ নাম দেওয়া হয়েছে কারণ হচ্ছে সে বেসকে ইনহেরিট করছে, এই জন্য নামই দেওয়া হয়েছে ডিরাইভ। যদিও আমাদের এরকম ডিরাইভ বেস এগুলো শব্দগুলো থাকবে না, আমরা অন্য নামে ব্যবহার করব, বাট এখানে ফর ফর মেকিং ইট ইজিয়ার এখানে এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। বেস ডিরাইভ, বেজের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ডিরাইভের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। বিফোর গোয়িং টু ডু দ্যাট আমরা এখানে বেজের একটা পয়েন্টার ক্রিয়েট করছি। আচ্ছা, সো আমরা আচ্ছা বিফোর বিফোর গোয়িং টু দিস এক্সাম্পল আমি ছোট্ট করে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমরা তোমাদের অবশ্যই আমার মনে হয় খেয়াল আছে যে আমরা অবজেক্ট পয়েন্টার নিয়ে কাজ করছিলাম। মোস্ট প্রবাবলি মিড টার্মে কোনো একটা টপিকে অবজেক্ট পয়েন্টার নিয়ে কাজ করছিলাম, যেখানে আমরা হচ্ছে কোনো একটি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি এবং একটা পয়েন্টার তৈরি করছি, এবং ওই পয়েন্টারের মধ্যে সেই অবজেক্টটাকে অ্যাসাইন করছি, এবং পয়েন্টার দিয়ে সেই অবজেক্টটাকে আমরা ম্যানিপুলেট করছিলাম। তো সেই কিছু টপিক, সেখানকার কিছু টপিক আমাদের এখানে কাজে লাগবে। আমরা সেখানে যে ডিসকাশন গুলো ছিল সেই ডিসকাশন কিছু জিনিস আমাদের এখানে কাজে লাগবে আর কি। আচ্ছা, সো এখানে কি বলছে তাহলে আমরা এক্সাম্পলটা একটু দেখি। আমি এখানে একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করলাম যে আমরা আসলে বেসিক্যালি এই জিনিসটা অবজেক্ট পয়েন্টার নিয়ে আলোচনা ছিল আমাদের মিড টার্মে। সো এটা একটু ছোট করে রিমাইন্ডার দিলাম আর কি। সো অবজেক্ট পয়েন্টারে কিছু বেনিফিটস এন্ড ডিসবেনিফিটস ছিল, ওগুলা আমরা তখন আলোচনা করছিলাম। তো এখানে সেটার কিছু এফেক্ট আছে আর কি। সো বেসের একটা পয়েন্টার ক্রিয়েট করলো, এখানে বেসের পয়েন্টারের মধ্যে আমাদের দেখো বেসের অবজেক্টটার অ্যাড্রেসটা রাখছে। সো যেহেতু পয়েন্টার জাস্ট অ্যাড্রেস লোকেশন ছাড়া আর কিছুই রাখতে পারে না, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড্রেস লোকেশনটা রাখছি এই জায়গায়। আচ্ছা, এখন আবার দেখো এখানে পি এর মধ্যে পয়েন্টার টু ডিরাইভ ক্লাসের অবজেক্ট টা রাখছে। এখন প্রশ্ন আসতে পারে
এখন প্রশ্ন আসতে পারে যে পয়েন্টারটা তো বেইজের, ডিরাইভের অবজেক্টের অ্যাড্রেস আমরা কিভাবে রাখলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে যে কি মূল জিনিস, যখন কোনো একটা এই এক্সাম্পলটা বেসিক্যালি আমাকে যে এক্সাম্পল মানে যেই এই এটা কি বলে যেই এটা দিচ্ছে আর কি, নলেজটা দিচ্ছে, সেটা হচ্ছে যে বেইজের কোনো একটা পয়েন্টার বেইজের কোনো একটা পয়েন্টার ডিরাইভের কোনো একটা অবজেক্টকে হোল্ড করতে পারে। এটা হচ্ছে বেসিক কথা। তো এখানে কি বলছে, দ্য পয়েন্টার ডিক্লেয়ার এজ আ পয়েন্টার টু এ বেস ক্লাস ক্যান অলসো বি ইউজ টু পয়েন্টার টু এনি ক্লাস ডিরাইভ ফ্রম দ্যাট বেস। আমি যদি কোনো একটা ক্লাসের কে অন্য একটা ক্লাস দিয়ে ইনহেরিট করি, তাহলে বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে আমি চাইলে ডিরাইভ ক্লাসের অবজেক্ট রাখতে পারি। এটা হচ্ছে এই 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 এক্সাম্পলের মূল প্রতিপাদ্য। আচ্ছা, সো এরপর কি বলছে, আমরা এক্সাম্পল দেখবো কয়েকটা। তার আগে আমরা একটু রিড থ্রু করি, তারপরে সেটা সেটা করলে আমাদের জন্য একটু সহজ হবে বোঝাটা। সো বেস পয়েন্টার ক্যান পয়েন্ট টু অ্যান অবজেক্ট Base pointer can point to an object of any class which is derived from the base class. The reverse is not true. That is, pointer to a derived class cannot be used to access an object of that base class. এখানে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, if you are thinking about the reverse order, which is you are trying to put some base class object into a derived class pointer, that is not can be happen. আম, এক্ষেত্রে আমরা দেখো এখানে বেস না হয়ে যদি এক্ষেত্রে ডিরাইভের কোনো একটা পয়েন্টার হতো, মনে করো ডিরাইভ ক্লাসের একটা পয়েন্টার তৈরি করলাম আমরা, এবং বেস ক্লাসের এই অবজেক্টটাকে সে পয়েন্টারের ভিতরে অ্যাসাইন করতে চাচ্ছি, সে কিন্তু সেটা করতে দিবে না। এর পিছনে একটা আহ, এর পিছনে একটা ফিলসফি আছে কেন এটা হবে না। আর এই ফিলসফিটা অলরেডি আমরা ডিসকাস করে আসছি একটা জায়গায়, তোমাদের হয়তো নিশ্চয়ই খেয়াল আছে সেই জিনিসটা। আমরা কনস্ট্রাক্টর নিয়ে যখন কথা বলছিলাম, বেস ক্লাস কনস্ট্রাক্টর এবং এই ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টর নিয়ে, তো আমরা দেখছিলাম যে বেস ক্লাসের ডিরাইভ ক্লাসের কোনো একটা অবজেক্ট যদি আমরা তৈরি করি, তখন কিন্তু ওই কনস্ট্রাক্টরের কলটা ডিরাইভ ক্লাসে না ঢুকে সরাসরি বেস ক্লাসে চলে যাচ্ছিল। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, বেস ক্লাসে কনস্ট্রাক্টরটা কল হয়ে দেন ডিরাইভ ক্লাসে কনস্ট্রাক্টরের কলিংটা আসতেছিল। তো এইটার তখন আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে কেন এই কাজটা হচ্ছিল, এইটা কিভাবে হচ্ছিল না হচ্ছিল। তো তখন আমরা একটা কথা বলছিলাম যে আহ, আহ, ওই যে ডিম আগে না মুরগি আগে, সেই কথাটা আর কি। তো আমার এখন মুরগি যদি না হয় তাহলে ডিম আসবে কোত্থেকে, ঠিক না? ওইরকম। তো এখন বেস ক্লাসই যদি আগে ইনিশিয়ালাইজ না হয়, তাহলে আমরা ডিরাইভ ক্লাস দিয়ে কিভাবে কাজ করব? কারণ ডিরাইভ ক্লাসটা ডিপেন্ডিং অন বেস ক্লাস। So if the base class isn't initialized yet, then base class as derived class is depending on base class, the derived class cannot be initialized, ঠিক না? সো যেহেতু আমার হচ্ছে বেস ক্লাসের কিছু ইনফরমেশন আমার হচ্ছে যে ইনহেরিটেন্সের মাধ্যমে আমি ডিরাইভ ক্লাসে নিয়ে আসতেছি, ঠিক না? এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করছি। তো তাহলে আমার ডিরাইভ ক্লাসটা অবশ্যই পরে হইতে হবে, বেস ক্লাসের পরে হইতে হবে। তো বেস ক্লাসটা ইনিশিয়ালাইজ হবে, বেস ক্লাসে কিছু ইনফরমেশন তৈরি হবে, এবং ইনহেরিটেন্সের মাধ্যমে সে সকল ইনফরমেশন আমার ডিরাইভ ক্লাসে চলে যাবে, এন্ড ডিরাইভ ক্লাস অবজেক্ট ক্রিয়েট হবে। সো এইটা হচ্ছে মূল প্রতিপাদ্য। এইটা এই কারণে মূলত এই জিনিসটাও একই কারণে হয় না। কারণ হচ্ছে যে আমি যদি কোন একটা ডিরাইভ ক্লাসের পয়েন্টারের মধ্যে বেস ক্লাসের অবজেক্ট রাখি, তাহলে বেসিক্যালি কি হবে? তাহলে বেসিক্যালি কিছু একটা ঘটনা ঘটবে, যেমন বেস ক্লাসে আমার কিছু ইনফরমেশন আছে যেগুলো বেসিক্যালি আমার ডিরেক্ট ক্লাসে নাও থাকতে পারে। হ্যাঁ, আমি তো সব সব ইনফরমেশন আমার বেস ক্লাসে নিয়ে আসতেছি না, ডিরেক্ট ক্লাসে নিয়ে আসতেছি না। যেমন আমি যদি বলি যে আমার একটা ক্লাস আছে, মনে করো এই যে একটা ক্লাস, তো এটা আর একটা ক্লাস, দিস আর টু ক্লাসেস। সো এটা আমার বেস ক্লাস এন্ড এটা আমার ডিরাইভড। সো বেস ক্লাসে আমার কিছু ইনফরমেশন আছে, the information those are not available in derived class. Maybe let's say that these are the private place of the base class. Maybe I have some variable x and y over here, and some variable maybe a and b are in the private and public places. So as the base derived class is inheriting publicly, so these a and b are available over here in the derived class, in the public place of derived class as a public member of the derived class. আচ্ছা, so নাও আমরা যদি ডিরাইভ ক্লাসের কোনো একটা পয়েন্টার তৈরি করি এবং সেই পয়েন্টার মধ্যে বেস ক্লাসের কোনো একটা ভ্যারিয়েবল রাখি, মনে করো বেস ক্লাসের একটা ভেরিয়েবল আমি বানাইলাম, সেটা হচ্ছে লেটস সে মানে অবজেক্ট বানাইলাম, সেটা ওবি ওয়ান মনে করো, আর এটা ওবি টু মনে করো।
আচ্ছা, সো এখন ওবি1 এর অ্যাড্রেসটাকে আমি মনে করো হচ্ছে যে পি এর মধ্যে রাখছি। এখন তাহলে আমরা জানি কি পয়েন্টার দিয়ে আমরা যেহেতু ওই অবজেক্টটাকে ম্যানিপুলেট করতে পারবো, দ্যাট মিনস দ্যাট মিনস আমি এই পি দিয়ে আমি আমার বেস ক্লাসের এক্স ওয়াই কে অ্যাক্সেস করতে পারবো, তাই না? এক্স ওয়াই কে অ্যাক্সেস করতে পারবো কিভাবে? সেটা হচ্ছে আমার এখানে কোনো কিছু ফাংশন থাকবে বা যে কোনো কিছু থাকবে যেটা দিয়ে আমি হচ্ছে এক্স ওয়াই কে অ্যাক্সেস করতে পারবো, বা আমি পিটা হচ্ছে যে বেসিক্যালি আমার পি এর মধ্যে কিছু ইনফরমেশন থাকবে যেগুলো হচ্ছে যে আমার এক্স এবং ওয়াই। ঠিক আছে, পি ভেরিয়েবলটাই হচ্ছে যে কি আমার পয়েন্টার যদিও, বাট এটার মধ্যে যে অবজেক্টটা রাখতেছি তার কিছু প্রাইভেট মেম্বার থাকবে যেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই। কিন্তু ডিরাইভ ক্লাসে তো আমার এখানে কোনো এক্স ওয়াই নেই। তো ডিরাইভ ক্লাসের একটা অবজেক্টের মধ্যে একটা পয়েন্টারের মধ্যে যদি আমি বেস ক্লাসের একটা অবজেক্ট রাখতে চাই, তাহলে এইটা তো কখনো সম্ভব না, যেহেতু এটা হচ্ছে যে কি আমার বেস ক্লাসে তো এক্স ওয়াই নেই প্রাইভেট প্লেসে, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। তো উল্টাটা আর কি, তাই না? আবার আমি যদি এরকম করি যে আমি যদি এরকম করি যে আম, সে যে বেস ক্লাসের একটা পয়েন্টার তৈরি করছি, এটা আমার বেস ক্লাসের পয়েন্টার, এবং পয়েন্টার ভিতরে আমি হচ্ছে ওবি টু রাখছি। এখন এটা আবার পসিবল কেন? কারণ হচ্ছে এই বেস ক্লাসের ভিতরে এক্স ওয়াইও আছে, এ বিও আছে, ঠিক আছে? সো বেসিক্যালি এটার ভিতরে আমি আমার ডিরাইভ ইনফরমেশন গুলো রাখতে পারবো, বেস ইনফরমেশন গুলো রাখতে পারবো। এটা হচ্ছে যে বেসিক কথা। আচ্ছা, এটা অনেকে হয়তো বা মাথার উপর দিয়ে গেছে, আমি একটা সিম্পল সিলি এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আহ যে উম, যে দিস ইজ ইউর গ্র্যান্ডফাদার, and this is your father, and this is your uncle. So তোমার গ্র্যান্ডফাদারের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আবার তোমার তোমার ফাদার এন্ড আঙ্কেলের মধ্যে ডিভাইড হচ্ছে, ঠিক আছে? সো ইউর গ্র্যান্ডফাদার হ্যাজ অ্যাক্সেস দ্য হোল প্রপার্টি, বাট ইউর ফাদার ডাজন্ট। Your father has half of that property, and your uncle has half of that property. Eh, although there are some in some exceptions, but leave that alone. We are just discussing in the purpose of our topic. So so your father and your uncle, both of them are brothers, but your father has access a single part of that property, and your uncle has access to another part of your property, but your grandfather has the access of whole property. This is the absolute example of this case we are discussing over here. সো এটা হচ্ছে যে মূল বিষয় আর কি। তো তাহলে এখানে যে বিষয়টা করছে সেটা হচ্ছে যে তোমার বেস ক্লাসের আন্ডারে যেহেতু অন্যগুলো আছে, সো বেস ক্লাসের পয়েন্টার মধ্যে আমি ওই ওই ডিরাইভ ক্লাসের অবজেক্ট রাখতে পারবো, কিন্তু ডিরাইভ ক্লাসের অবজেক্টের মধ্যে ডিরাইভ ক্লাসের পয়েন্টারের মধ্যে উল্টাটা হবে না। ওই এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে এক্সাম্পল। উল্টাটা হবে না, বাট সামনের দিকে হবে, বাট রিভার্স অর্ডারে হবে না। আচ্ছা, কেন হবে না? এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, সো এই একই 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 ডিসকাশন ওয়াজ হ্যাপেনিং constructor, base class constructor and direct class constructor while discussing about that. আচ্ছা, সো আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। সো এই এক্সাম্পলটা আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো বেসিক্যালি বইয়েরই এক্সাম্পল। আমি বইতে এই জন্য ঢুকতেছি না এখনো, এগুলো বই থেকেই কালেক্ট করা। তো এই এক্সাম্পলটা তোমরা দেখতে পারো যে বেস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, সরি একটা ক্লাস ক্রিয়েট করছে, সেখানে হচ্ছে দুইটা ফাংশন আছে, একটা গেট এক্স, একটা সেট এক্স। সো এক্স এর ভ্যালুটা একটা হচ্ছে সেট করতেছে, একটা দিয়ে আমরা পাচ্ছি রিটার্ন করতেছে। ডিরাইভ ক্লাস কি করছে, বেস ক্লাসকে পাবলিকলি ইনহেরিট করছে। ডিরাইভ ক্লাসে একটা ভেরিয়েবল আছে ওয়াই, সেখানেও সেট ওয়াই এবং গেট ওয়াই দুটা আছে। আচ্ছা, এখন বেস ক্লাসের কি করছে, বেস ক্লাসের একটা পয়েন্টার ক্রিয়েট করছে ওভার হিয়ার, আর আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছে। ডিরাইভ ক্লাসেরও একটা অবজেক্ট ক্রিয়েট করছে। সো পয়েন্টারের ভিতরে আমার হচ্ছে যে গিয়ে বেস ক্লাসের অবজেক্টের অ্যাড্রেসটা রাখছে, এবং সেই পয়েন্টার দিয়ে আমরা বেস ক্লাসের এলিমেন্টস গুলো অ্যাক্সেস করতে পারতেছি বা অ্যাক্সেস করতেছি। তো আম, আবার একই পয়েন্টারের মধ্যে আমরা কি করছি, ডিরাইভ ক্লাসের একটা অবজেক্টকে রাখছি, এবং ইউজিং দ্যাট পয়েন্টার আমরা কিন্তু ডিরাইভ ক্লাসেরও মেম্বারকে অ্যাক্সেস করতেছি। এখানে সেট এক্স, এটা হচ্ছে যে ডিরাইভ ক্লাসের যে সেট, এখানে মনে হয় একটু ভুল হয়েছে, এটা সেট এক্স হবে না, এটা মোস্ট প্রবাবলি সেট ওয়াই হবে, কারণ এখানে এখানে সেট ওয়াই লেখা। আচ্ছা, এখানে ভুল হয়েছে খুব সম্ভবত, যাই হোক। সো এটা এটা না দেখে আমরা এটা দেখতে পারি
তো আচ্ছা, সো এই এক্সাম্পলটা দেখা যেতে পারে আর কি, এই এক্সাম্পলটা দেখা যেতে পারে। তো এখানে মূলত সেই জিনিসটাই বলছে যেটা হচ্ছে যে আমরা একটু আগে আলোচনা করে আসছি। সো বেসিক্যালি এই এক্সাম্পলটার মূল উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি আমার বেস ক্লাসের একটা অবজেক্ট যেটার মধ্যে আমি ডিরাইভ ক্লাস, বেস ক্লাসের একটা পয়েন্টার যেটাতে আমি হচ্ছে ডিরাইভ ক্লাসের অবজেক্ট রাখতে পারি। আচ্ছা, তো আমরা একটু বইয়ের দিকে ঘুরে আসি, বইতে কিরকম লেখাপড়া করা আছে একটু দিকে। পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাসেস, এটা একটু আমরা দেখতে পারি। এখানে মূলত এই এই প্যারাটাই হচ্ছে যে কি আমাদের স্লাইডের ভিতরে তুলে দেওয়া আছে। এই যে এই এক্সাম্পলটা আমরা দেখছিলাম একটু আগেই, সেখানে এখানে যে কথাগুলো লেখা আছে ওগুলোই। is a short program that illustrates how a base class pointer can be used to access the derived class. এই যে এই এক্সাম্পলটাই ওখানে ছিল। Aside from illustrating the pointers to derived class, there is no value in using a base class pointer in the way shown in this example. However, in the next section, we will see why base class pointers to derived objects are so important. আচ্ছা, এখন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে why are you talking about these complex things? Why should you do that? হ্যাঁ, তো কেন এত বেশি কেন এত হোয়াট হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ দিস থিংস, যে আমরা কেনই বা বেস ক্লাসের পয়েন্টার বানাবো, কেনই বা বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে আবার ডিরাইভ ক্লাসের অবজেক্ট রাখবো, কেন এত কিছু করবো? আবার এখানে প্রবলেম দেখা দিছে, এই হচ্ছে সে হচ্ছে, কেন এত কিছু করার দরকার? তো সেটা সম্পর্কে এখানে আলোচনা করা আছে। সো বিফোর গোয়িং টু ডু দ্যাট উই ওয়ান্ট টু রান দিস প্রোগ্রাম। সো আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা আমি এই প্রোগ্রামটার তোমাদের কাছে যদি বই না থাকে তাহলে এই প্রোগ্রামটার স্ক্রিনশট আমি তোমাদেরকে দিব এখন। এই প্রোগ্রামটা তোমরা দেখে দেখে হচ্ছে তোমরা রান করো, রান করে দেখো যে বেসিক্যালি হোয়াটস গোয়িং অন এন্ড হোয়াটস রং ইজ হ্যাপেনিং। তো তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী এই জায়গায় যে প্রবলেমটা বলা আছে সেই মানে এখানকার যেই সিচুয়েশনটা সেটা আলোচনা করবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ। সো তাহলে বেসিক্যালি কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, তাহলে তুমি যখন একটা অ্যাকাউন্ট খুলতেছো সে কিছু ইনফরমেশনকে কোথায় পাঠাচ্ছে? বেস ক্লাসে পাঠাচ্ছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে। সেখানে হচ্ছে যে কি বেস ইনফরমেশন গুলো ওখানে পাস করতেছে, তোমার কিছু ইনফরমেশনকে সেভিংস অ্যাকাউন্টের ক্লাসে পাঠাচ্ছে। সেভিংস অ্যাকাউন্টের ক্লাস হচ্ছে কোনটা? ডিরাইভ ক্লাস। সেখানের মধ্যে কি থাকতেছে? তোমার সেভিংস অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো থাকতেছে। মনে করো তুমি হচ্ছে কত টাকা সেভ করতেছো, কত টাকা রাখতেছো, কত টাকা উইথড্র করতেছো। সেটা কি তুমি চেক দিয়ে উইথড্র করতেছো, নাকি হচ্ছে এটিএম থেকে উইথড্র করতেছো, নাকি হচ্ছে মোবাইল ব্যাংকিং দিয়ে উইথড্র করতেছো, এই ইত্যাদি 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 সব থাকবে কোথায়? তোমার হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টের ক্লাসে। আর বেস অ্যাকাউন্টের ক্লাসে কি থাকবে? সেখানে তোমার হচ্ছে তোমার এনআইডি, তোমার ক্লাস, তোমার মেইলিং অ্যাড্রেস, ব্লা 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 ইত্যাদি ইত্যাদি। আবার তুমি যদি কোনো কারণে সেভিংস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার সেভিংস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হবে, বাট তোমার বেস অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন তোমার থেকে যাবে। বেস অ্যাকাউন্টটা কখনো ডিলিট হবে না, ওদের ডাটাবেসে সেটা থেকে যাবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে কি আমরা যদি একদম একদম রিয়েল লাইফ এক্সাম্পল তুমি যদি তোমাদেরকে দেই তাহলে এটা হচ্ছে একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল। আচ্ছা, এখন প্রশ্ন হইলো কেন এখন প্রশ্ন হলো তাহলে বেস, এই যে বেস অ্যাকাউন্ট আর হচ্ছে যে মনে করো সাব অ্যাকাউন্ট, এই দুইটার মধ্যে থেকে তাহলে আমাদের সিমিলারিটি কি, মানে এমন কিছু কি আছে যেটাতে হচ্ছে যে কি আমার আবার এখানে সেপারেশনটা লাগতেছে, বা একই নামে দুইটা জিনিস লাগতেছে? যেমন মনে করো এখানে ওরা বলতেছে যে ভয়েড ফাংশন নামে একটা ফাংশন বানাইছে পাবলিক, ইনহেরিট করে সেটাকে আবার এখানে নিয়ে আসতেছে, নিয়ে এসে আবারও একই নামে আবার একটা ফাংশন লিখছে এবং সেখানে কিন্তু ডিফারেন্ট কাজ করতেছে, ডিফারেন্ট কাজ করতেছে। তোমার এই কাজটা হয় যেমন হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে এবং সেভিংস অ্যাকাউন্টের মধ্যে। তো তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তোমার যে কাজটা হচ্ছে কি, মনে করো তোমার একটা ফাংশন আছে সেখানে হচ্ছে সে উইথড্র। উইথড্র তুমি আসলে বেসিক্যালি উইথড্র করতেছো কোথেকে? তোমার সেভিংস অ্যাকাউন্ট থেকে। সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে তোমার ডিরাইভ ক্লাস। তো তুমি এখানে সেভিংস অ্যাকাউন্ট থেকে উইথড্র করলে সেটা কিন্তু অ্যাকশনটা বেস ক্লাসেও হিট করবে, বা বেস ক্লাসে যে জায়গায় লেখা আছে সেই জায়গাতেও সেই ফাংশনটাও তোমার এখানে কাজ করবে। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি একই নামে হইতে হয়। তোমার হচ্ছে যে উইথড্র ফাংশনটা মনে করো তোমার হচ্ছে যে গিয়ে বেস ক্লাসেও আছে, ডিরেক্ট ক্লাসেও আছে। এখন তোমার মনে করো দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লেটস সে আমি একটু আঁকি, আঁকলে বোঝা যাবে। তো একটা হচ্ছে তোমার সেভিংস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে মনে করো তোমার স্যালারি অ্যাকাউন্ট। ঠিক আছে? সো এই দুইটা আন্ডার হচ্ছে যে গিয়ে এটার আন্ডারে আছে।
সো উইথড্র ফাংশন, উইথড্র এটা একটা কমন ফাংশন। এটা কখনো তোমার স্যালারির অ্যাকাউন্টে একরকম কাজ করবে, কখনো বেসের সেভিংস অ্যাকাউন্টে একরকম কাজ করবে। সেভিংস অ্যাকাউন্টে কাজ করবে। দুইটাতেই উইথড্র, তুমি স্যালারি অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারো, বেস সেভিংস অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারো। কারণ সেভিংস অ্যাকাউন্টে তোমার টাকা জমা আছে, সেখান থেকে তুমি উইথড্র করবে, সেটা তোমার ইচ্ছা। স্যালারি অ্যাকাউন্টে তোমার মাসিক স্যালারি প্রবেশ করছে, সেখান থেকে তুমি উইথড্র করবে, সেটাও তোমার ইচ্ছা। তো উইথড্রটা হচ্ছে যে কি, এখানেও থাকবে এখানেও থাকবে, ঠিক আছে। উইথড্রটা তোমার এই স্যালারি অ্যাকাউন্টেও আছে, সেভিংস অ্যাকাউন্টেও আছে। কিন্তু স্যালারি অ্যাকাউন্টে উইথড্রটা কিভাবে লেখা আছে, উইথড্রটা লেখা আছে একরকম ভাবে, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। এত টাকা উইথড্র করতে হবে, এত বেশি উইথড্র করতে পারবা না, দিনের মধ্যে 3 বারের সর্বোচ্চ উইথড্র করতে পারবা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি লেখা আছে। আবার এখানে সেভিংস অ্যাকাউন্টের উইথড্রর মধ্যে কি লেখা আছে, এখানে লেখা আছে যে 1 লাখ টাকার বেশি উইথড্র করতে পারবা না, এট এ টাইম এটিএম থেকে চেক দিয়ে এত টাকা উইথড্র করতে পারবে, ইত্যাদি ইত্যাদি কিছু কন্ডিশন লেখা আছে। তাহলে দুইটা টোটালি ডিফারেন্ট, কিন্তু নাম কিন্তু একই, উইথড্র, উইথড্র। আচ্ছা, তো এখন এবং দুইটার কাজও একই। উইথড্রটার কাজ কি, টাকা তুলবা, এই উইথড্রটার কাজ কি, টাকা তুলবা। কিন্তু এখানে কিছু কন্ডিশন বা ডিফারেন্ট থিং আছে যেগুলো হচ্ছে এখানে নাই, আবার এখানে কিছু জিনিস আছে যেগুলো এখানে নেই। তাহলে দুইটা আলাদা আলাদা ভাবে লিখতে হচ্ছে, নাম একই। তো আমরা জানি যে, আমরা যেটা জানি, আমরা কি জানি, আমরা জানি কোনো একটা ক্লাস যদি কোনো একটা ক্লাসকে ইনহেরিট করে তাহলে যেটা হয়, সেটার ইনফরমেশন গুলো অ্যাভেলেবল থাকে দুই জায়গাতে, মানে এখানেও অ্যাভেলেবল থাকে, বেস ক্লাসে অ্যাভেলেবল থাকে, ডিরেক্ট ক্লাসও অ্যাভেলেবল থাকে। সো তাহলে একই নামে যদি দুইটা থাকে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা ডায়মন্ড প্রবলেম দেখছিলাম সেবার। ডায়মন্ড প্রবলেমে দেখছিলাম যে এরকম যদি থাকে তখন হচ্ছে যে ইনফরমেশন গুলো যখন কনফ্লিক্টিং জোনে চলে আসে তখন হচ্ছে কনফ্লিক্ট হয়। তো একই রকম ভাবে আমার যদি উইথড্র ফাংশনটা, আমি যদি ইনহেরিটেন্সের কারণে যদি মনে করো তোমার এই স্যালারি অ্যাকাউন্টকে সেভিংস অ্যাকাউন্ট ইনহেরিট করছে, তখন এই উইথড্র ফাংশনটা এখানে অ্যাভেলেবেল। সুতরাং এখানেও উইথড্র আছে, এখানেও আবার আবার উইথড্র আসছে। তো সে কনফিউজ হিসাবে সে কোন উইথড্রটা সে ব্যবহার করবে, এই এই ধরনের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার জন্য আমরা ইউজ করি ভার্চুয়াল ফাংশন। ভার্চুয়াল ফাংশন আমরা ডায়মন্ড প্রবলেম যখন পড়তেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, আশা করি খেয়াল আছে। সেখানে আমরা যখন ইনহেরিট করতেছিলাম তখন ভার্চুয়ালি ইনহেরিট করছিলাম, যাতে করে একটা ওয়েতে যদি ইনফরমেশন এই জায়গায় আসে, আরেকটা ওয়ে যেন বন্ধ থাকে। খেয়াল আছে নিশ্চয়ই। জি স্যার। সো Yes, sir. একই জিনিস এখানেও আমরা করতেছি। যখন আমরা বলতেছি যে ইনহেরিটেন্সের মাধ্যমে যদি তোমাদের কোনো ক্লাস, কোনো ফাংশন এমন হয় যে একই নামে আমার দুই জায়গায় অবস্থান করা জরুরি, আবার কন্ডিশন হচ্ছে একই নাম হইতে হবে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে তাদের মধ্যে কোনো সিমিলারিটি নাও থাকতে পারে, থাকতে পারে নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। যেমন আমরা এই যে এক্সাম্পলটা এখানে দিচ্ছি, সেখানে কিন্তু সিমিলারিটি নেই। যেমন এই উইথড্রটা হচ্ছে যে কি একরকম কন্ডিশনে কাজ করে, এই উইথড্রটা আরেক রকম কন্ডিশনে কাজ করে, দুইটার নাম সেম, আবার তারা ইনহেরিট করলে ওর ইনফরমেশন এখানে চলে আসতে, ওর ইনফরমেশন, দেয়ার ইজ দ্য হিউজ ম্যাস। সো টু হ্যান্ডেল দোস ম্যাস, যাতে করে আমরা একই নাম দিতে পারি এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারি, এক্ষেত্রে একটা ছোট্ট কাজ করা হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল করা হয়। ভার্চুয়াল করলে লাভ কি, ভার্চুয়াল করলে আমার যে লাভ সেটা হচ্ছে যে আমি, দেখো এখানে ফাংশন নামে একটা ফাংশন লিখছি এই ক্লাসের ভিতরে, এবং এই ক্লাসের মধ্যে একই ফাংশন লিখছি, কিন্তু দুইটার মধ্যে কাজ ডিফারেন্ট। যেমন এখানে শুধু আইটা প্রিন্ট করতেছি, এখানে মাল্টিপ্লাই করে ব্যবহার করতেছি। তো ভার্চুয়াল আমরা যদি ভার্চুয়াল করে দিই, তাহলে বেসিক্যালি ও যখন ইনহেরিট হওয়ার পরে এই পাবলিক ইনফরমেশন গুলো যখন এই জায়গায় অ্যাভেলেবেল হবে, তখন এই ভার্চুয়াল হওয়ার কারণে এই ফাংশনটা এখানে অ্যাভেলেবেল হবে না। ও নিজের নিজের ফাংশনটাকে তখন অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের ফাংশনটাই কাজ করবে, বা নিজের ফাংশনটাই হচ্ছে যে বেসিক্যালি তখন আলটিমেট কথা হচ্ছে কোনো কনফ্লিক্ট হবে না। আমরা জানি যে একই নামে দুইটা ফাংশন থাকা যায় না, মানে একই নামে একই প্যারামিটার লিস্ট, একই কি বলে এই রিটার্ন টাইপ, দেখো এখানে একই রিটার্ন টাইপ, একই প্যারামিটার লিস্ট, একই নাম, সবকিছু একই। তো দুইটা জিনিস একই রকম হওয়া সম্ভব না। তো সেজন্য আমরা যেটা কি করছি, আমরা যদি, যেহেতু আমার বেস ক্লাসকে অবশ্যই ইনহেরিট করতে হবে আমার অন্যান্য ইনফরমেশন গুলো নিয়ে আসার জন্য, আবার দেখা যাচ্ছে বেস ক্লাসে এমন একটা ফাংশন লেখা আছে যে ফাংশনটা আবার এখানে আমারও লেখা আছে, এবং আমি সেটা কোনোভাবেই মুছে ফেলতে পারতেছি না। এখানে কারণ হচ্ছে আমি এই ফাংশনটা দিয়ে আমার বিশেষ কিছু কাজ করতেছি, যেমনটা আমি বললাম যে সেভিংস অ্যাকাউন্টের উইথড্র, আর হচ্ছে যে স্যালারি অ্যাকাউন্টের উইথড্র। সুতরাং আমার এই কাজটা আমাকে করতেই হচ্ছে। সুতরাং আমি যদি একটা ফাংশনকে, যেটা হচ্ছে বেস ক্লাসের ফাংশন, সেটাকে আমি যদি ভার্চুয়াল করে দেই, তাহলে আমি আমার ডিরাইভ ক্লাসের মধ্যে আমি যে ফাংশনটা লিখতে যাচ্ছি সেটা অটোমেটিক্যালি, মানে সেটা সুন্দরভাবে কাজ করাইতে পারি আর কি। এটা হচ্ছে বেসিক্যালি আমার
এই কথাবার্তাগুলো এখানকার কথাবার্তাগুলোর মূল প্রতিপাদ্য। আচ্ছা, এখন এই জায়গায় এই প্রতিপাদ্যটা বলার পরে আরেকটু কিছু কথাবার্তা আছে, এটা একটু পড়ে দেখি, তাহলে আমরা আরো বিশেষ কিছু বিষয় বুঝতে পারবো। যে দ্য রিড, আচ্ছা এখানে যা বললাম তা তো বুঝা গেছে নাকি, এতক্ষণ যা বকবক স্যার করলাম? একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ। স্যার আমরা যখন ইনহেরিটেন্স করছি স্যার, তখন হ্যাঁ, ইনহেরিটেন্স করার আগে ভার্চুয়ালটা লিখছি। স্যার এখানে তো ইনহেরিটেন্স করার আগে ভার্চুয়ালটা লিখতেছি না, ওই বেস ক্লাসের মধ্যে ফাংশনটার আগে ভার্চুয়ালটা লিখে দিই। হ্যাঁ। স্যার ওই তখন আগের তখন আগের ক্লাসে করাইছিল, ভার্চুয়ালটা ক্লাসে করাইছিল তখন। না না, তখন ভার্চুয়ালটা ইনহেরিটেন্সের আগে দিছে। ইনহেরিটেন্সের সময় করছি সেটা। জি জি স্যার, ভার্চুয়ালটা। কারণ, হ্যাঁ কারণ আছে, কারণ হচ্ছে তুমি ধরো এখানে তো আমরা দুইটা ক্লাস নিয়ে কাজ করতেছি, বা মনে করো আরো কিছু মানে ক্লাস আসতে পারে, তখন ইনহেরিট করার সময় আমরা ভার্চুয়াল করেছি, তখন আমরা বলছিলাম না, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা বলছিলাম যে এইরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়, এইরকম একটা প্রবলেম ক্রিয়েট হয় বেসিক্যালি। তখন সেটা যেটা হয় সেটা হচ্ছে যে আমার ডাটা ফ্লো এর কারণে সেই প্রবলেমটা ক্রিয়েট হয়। একদিক থেকে এই দিক থেকে ডাটা ফ্লো একবার আসছে, এই দিক থেকে ডাটা ফ্লো একবার আসছে। হ্যাঁ, ডাটাটা এখানে ফিক্সড আছে, সেটা এর মাধ্যমে একবার আসছে, এর মাধ্যমে একবার আসছে, দুইবার আসছে। তো তাহলে আমি যদি একটা ওয়ে বন্ধ করে দেই, তাহলে বেসিক্যালি আরেকটা ওয়ে কাজ করবে, আরেকটা ওয়ে দিয়ে ডাটা আসবে। আচ্ছা, এখন এখানে যে সিচুয়েশন সেই সিচুয়েশন কি? এখানে যে সিচুয়েশন সেটা হচ্ছে যে কি, বেসিক্যালি আমি ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করতেছি বা ওয়ান টু মাল্টিপল ইন্টারাকশন করতেছি, কিন্তু এখানে কিন্তু আমার কোনো ডায়মন্ড প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, অর্থাৎ ডাটা ফ্লো এর মানে মাল্টিপল ওয়ে দিয়ে ডাটা ফ্লো এর কোনো অপশন নেই। এই যে দেখো, আমরা যেখানে তখন যেটা করছিলাম, যেই পাইপলাইন দিয়ে ডাটাটা আসতেছিল সেখানে আমরা ইনহেড মানে সেখানে আমরা পাইপলাইনটা বন্ধ করছি। জি স্যার। এখানে পাইপলাইনের কোনো মানে ইয়ে নাই আর কি, মানে এটা কি বলে, পাইপলাইনের কোনো দোষ নাই আর কি এখানে। মানে মানে আমি কি বুঝাতে পারলাম, মানে ধরো তুমি একটা কি বলবো, মনে করো সে এখানে একটা পুকুর আছে, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার সেচের জমি, এখানে হচ্ছে যে একটা পাম্প, এখানে একটা পাম্প। সো দুইটা পাম্পই একই জিনিসকে কল করে এদিকে নিয়ে আসতেছে। সো তোমার এখানে সেচের জমি ওভারফ্লোডেড হয়ে যাচ্ছে, ফ্লাডেড হয়ে যাচ্ছে। সো তুমি চাচ্ছ যে একটা পাম্প যখন চলবে আর একটা পাম্প তখন ক্লোজ থাকুক। তো এটা মূলত কেন হচ্ছে, কারণ হচ্ছে এই যে ফ্লো এর কারণে, ডাটা ফ্লো এর কারণে। আর ডাটা ফ্লোটা কখন হয়? এই জায়গা দিয়ে হয়, আমরা যখন এখানে ইনহেট করি এই জায়গা। তো এই জায়গা দিয়ে তখন আমরা এই জন্য লিখছি আর কি। আর একটা একটা ওয়ে বন্ধ করে দিছি। এখন যেটা হচ্ছে, এটা মূলত ডাটা ফ্লো এর মানে ওয়ের কারণ, মানে ডাটা ফ্লো যে দিক দিয়ে হবে সেই রাস্তাটার কারণে হচ্ছে না, ডাটার কারণেই হচ্ছে, ডাটা ইটসেলফের কারণে হচ্ছে। কারণ আমার দুই জায়গাতে ডাটা ইটসেলফ আছে, তো এখন যে কোনো একটাকে বন্ধ করতে হবে। জি স্যার। আচ্ছা, এটা এটা মানে বেসিক, মানে আমরা জাস্ট একটু বললাম, আশা করি ধরতে পারছো। আচ্ছা, তো আম আচ্ছা, এখানে কি করছে তো, বেস ক্লাসে একটা পয়েন্টার তৈরি করছে, বেস ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছে, ডিরাইভড এর দুইটা অবজেক্ট তৈরি করছে, ডিরাইভড ওয়ান, ডিরাইভড টু, ডিরাইভড ওয়ান, ডিরাইভড টু। তারপর হচ্ছে যে বেস ক্লাসের অবজেক্টটাকে পয়েন্টারের মধ্যে রেখে ফাংশন কল করছে। সো ফাংশন কল করলে আমার হচ্ছে যে বেস ক্লাসের যে পয়েন্টার অবজেক্টটা সেখানে আমি 10 রাখছিলাম। তো স্বাভাবিকভাবে আমার বেস ক্লাসের যে ফাংশনটা সেটা হচ্ছে জাস্ট আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিবে। সো আই এর ভ্যালু যদি প্রিন্ট করে দেয় তাহলে আই এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এখানে ফাংশন কল করলে শুধু 10 প্রিন্ট হওয়ার কথা। সো আমাদের এখানে দেখা যাচ্ছে 10 প্রিন্ট হয়েছে। এরপর অবজেক্ট ওয়ান, যেটা হচ্ছে ডিরাইভড ক্লাস ওয়ান এর ইয়ে অবজেক্ট, সেটা পয়েন্টার ভিতরে রেখে যখন ফাংশন কল করছে দেখা যাচ্ছে এটা 100 শো করতেছে। 100 কেন শো করতেছে? আই ইন্টু আই আছে এখানে, ডিরাইভড ওয়ান এর ফাংশনে আই ইন্টু আই আছে, সুতরাং 10 ইন্টু 10 100। আচ্ছা, তারপর আবার একই পয়েন্টারের ভিতরে অবজেক্ট টু, অর্থাৎ ডিরাইভড ক্লাস টু এর অবজেক্ট রাখতেছে। সো ডিরাইভড ক্লাস অবজেক্ট টু যখন রাখতেছে তখন হচ্ছে যে আমার তাও 10 দিয়ে রাখতেছে, সুতরাং সেকেন্ড যেটা অবজেক্ট সেখানে হচ্ছে যে আই প্লাস আই, অর্থাৎ 10 প্লাস 10 20 হওয়া উচিত। সো এখানে সেটাই আসছে, 20 হচ্ছে। এই এক্সাম্পলটা বেসিক্যালি আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হলো আমাদের কোনো ফাংশন কলিং এ কনফ্লিক্ট হচ্ছে না, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো, একটু আগের যে এক্সাম্পল আমরা দেখছিলাম সেখানে যখনই আমরা পয়েন্টার দিয়ে সেট ওয়াই করতে যাচ্ছিলাম তখন কিন্তু সে কাজ করতেছিল না, সে শুধুমাত্র বেস ক্লাসের ফাংশনটাই কল করতেছিল বারবার।
তো এই ক্ষেত্রে কিন্তু সেই 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 ফ্যাসিলিটিটাও আমরা পাচ্ছি, যেখানে বেস ক্লাসের ফাংশন এট দ্য সেম টাইম ডিরাইভ ক্লাসের ফাংশন গুলো আমরা কল করতে পারতেছি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা বলি। সেটা হচ্ছে যে দেখো, যখন আমরা বেস ক্লাসের অবজেক্ট দিয়ে ফাংশনটা কল করতেছি, সে কিন্তু বেস ক্লাসের ফাংশনটাই কল করতেছে, যেটা হচ্ছে এইখানে এটা। আবার আমি যখন ডিরাইভ ক্লাসের অবজেক্ট রাখতেছি এবং সেই পয়েন্টার দিয়ে যখন ফাংশন কল দিচ্ছি, সে কিন্তু বেস ক্লাসের ফাংশনটা কল দিচ্ছে না, সে কিন্তু পার্টিকুলারলি ওই অবজেক্টটাকে কল দিচ্ছে, ওই অবজেক্টের ফাংশনটাকে কল দিচ্ছে, যেটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাসের জন্য যে লিখছিলাম সেটাই কল দিচ্ছে। আবার থার্ড এর ক্ষেত্রে দেখো, থার্ড এর মধ্যেও আমরা যখন ওই থার্ড অবজেক্টটাকে, অর্থাৎ সেকেন্ড যেই ডিরাইভ ক্লাস সেই অবজেক্টটাকে যখন রাখলাম, সেটা দিয়ে যখন ফাংশন কল করছি, তখন কিন্তু ওই থার্ড অবজেক্টটাই কল করছি পার্টিকুলারলি। এটা একটা বেনিফিট। তো এটা বেসিক্যালি আমার ফাংশন কলিং এর, দেখো যখন আমি এটা কিন্তু ওই যে সিকোয়েন্সের উপর, সিকোয়েন্সটাও মেনটেন করতে হবে। তুমি মনে করো হচ্ছে যে গিয়ে এখানে অবজেক্ট টু রাখছো, একটু লাইনটা ড্র করি তাহলে বেসিক্যালি বুঝা যাবে। স্যার এটা স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আগেরটা তো স্যার আমাদের বেস ক্লাসের ফাংশনটার ডিরাইভ ক্লাসের ফাংশনের নাম আলাদা ছিল, এখানে কিন্তু একই নাম। হ্যাঁ, একই নাম। নাম আলাদা হলে কি অসুবিধা হবে? আম, Virtual না, ভার্চুয়াল ফাংশনটা আমরা তৈরি করতেছি কেন ভার্চুয়াল করতেছি, কারণ হচ্ছে যে কি একই নাম হইতে হবে, এই জন্যই। হ্যাঁ, আলাদা নাম হলে তো আমার আর ভার্চুয়াল করার দরকার নেই, কারণ ওইটা তো ওখানে এমনিতেই নেই। তখন তো স্যার কল দিচ্ছিল না স্যার, রং আসছিল। হ্যাঁ হ্যাঁ, রং আসতেছিল। আচ্ছা, এটা আমরা দেখবো একটু পরে, দেখতেছি। এই কথাটা একটু শেষ করি, গুড কোয়েশ্চেন, আমরা একটু পরে দেখছি। সো এখানে দেখো, এই পি ইকুয়াল টু যদি অবজেক্ট ওয়ানটা যদি আমি এই জায়গায় করতাম, তখন এই ফাংশন এইটা কলে, এই লাইনটা যদি কল করতাম তাহলে কত আসতো? তাহলে স্যার 100। 100 আসতো। নাইস। কেন? কারণ হচ্ছে যে কি আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, আগে বেস ক্লাসের অবজেক্টটা রাখছিলাম ঠিকই, কিন্তু এখন কিন্তু আমি সেটা আর করিনি। এখন আমি যেটা করছি, ডিরাইভড ওয়ান এর অবজেক্টটা রেখে দিছি। তো তাহলে আমি যদি এখন সেই পয়েন্টার দিয়ে ফাংশন কল দিই, তাহলে বেসিক্যালি আমার ডিরাইভড ওয়ান এর ফাংশনটা কল হবে এবং 100 প্রিন্ট হবে, তাই না? তো এটা হচ্ছে যে বেসিক ডিফারেন্স আর কি। এবং এক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আচ্ছা, তো এটা একটু কমপ্লেক্স বিষয়, এটা অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেছে। তো আমরা একটু দেখি এখানে কি বলছে। আচ্ছা, সো ফার্স্ট অ্যান্ড কি বলছে, ফার্স্ট অ্যান্ড ওভারলোডেড ফাংশন মাস্ট ডিফার ইন টাইপস or number of parameters, while a redefined virtual function must have precisely the same type and the number of parameters and the same return type. In fact, if you change either the number or type of parameters when redefining a virtual function, it simply becomes an overloaded function and its virtual nature is lost. The most important part. তোমার, তুমি যদি প্যারামিটার চেঞ্জ করে দাও, তুমি যদি রিটার্ন টাইপ চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু সেটা আর ভার্চুয়াল, এখানে ভার্চুয়ালটা থাকবে না। মনে করো তুমি এখানে ফাংশনের ভিতরে আমরা হচ্ছে যে প্যারামিটার চেঞ্জ করে দিলাম, অথবা রিটার্ন টাইপ ইন্টিজার করে কিছু একটা রিটার্ন করলাম, মানে জাস্ট আলটিমেট কথা হচ্ছে, আমাদের যদি এই মূল ফাংশনের সাথে এই ফাংশনের মধ্যে প্যারামিটার গত অথবা রিটার্ন টাইপ গত কোনো পরিবর্তন করি, তাহলে আর আমার এখানে ভার্চুয়ালটা থাকবে না, অর্থাৎ আমি একই পয়েন্টার দিয়ে দুইটাকে কল করাইতে পারবো না। এটা সে এখানে বলতে চাচ্ছে। Further, virtual functions must be class members. This is not the case for overloaded functions. Also, while destructor functions can be virtual, constructor cannot, because of the difference between the overloaded functions that redefine virtual function and the overriding is used to describe virtual functions redefinition. আচ্ছা, so এখানে একটা টপিক চলে আসছে। আমরা এতদিন যাবত ওভারলোডিংটা বলছি, ওভারলোডিং এর শর্ত কি ছিল কেউ বলতে পারবা? আমরা কখন ওভারলোডিং বলতাম একটা ফাংশনকে? সেম ফাংশন স্যার ডিফারেন্ট ক্লাসে থাকলে। আচ্ছা, না, এটা হচ্ছে যে সেম ফাংশন একই ক্লাসে থাকতে পারে, একই ক্লাসে different থাকতে পারে, data type। ডিফারেন্ট ক্লাসে থাকতে পারে। হ্যাঁ, ডিফারেন্ট ডাটা, ডিফারেন্ট রিটার্ন টাইপ, আর হচ্ছে ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, তাহলে হচ্ছে এটাকে আমরা ওভারলোডিং বলতাম। আচ্ছা, আমরা আজকে এই মুহূর্তে যেটা করছি এটাকে কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ওভাররাইডিং। ওভাররাইডিং
এটা ওভারলোডিং না, এটা ওভাররাইডিং। এখানে 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 কোয়াইট ডিফারেন্স আছে, আমি একটু ডিফারেন্সটা বলি ছোট করে। ওভার ওভারলোডিং আর তিনটা হয়ে গেছে। ওভাররাইডিং, দুইটার ভিতরে ডিফারেন্স আছে কিন্তু। ওভারলোডিং হচ্ছে প্যারাম Parameter difference, ডিফারেন্ট, same আর function. এখানে হচ্ছে যে সেম। আর এখানে হচ্ছে যে তোমার প্যারামিটার লিস্ট, তো রিটার্ন টাইপ ডিফারেন্ট সেম। তারপর হচ্ছে নেম Same. সেম সেম। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা কি? ক্লাস। ক্লাস এক্ষেত্রে সেমও হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে, আর এক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট হবেই, সেম হবে না। ঠিক আছে, তাহলে ওভারলোডিং কোন একটা ফাংশনকে আমরা ওভারলোডিং বলবো তখন যখন দেখবো যে আমরা ওই প্যারামিটার লিস্ট ডিফারেন্ট, রিটার্ন টাইপ ডিফারেন্ট, নেম সেম। আবার এক্ষেত্রে ক্লাস সেম হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা, আর ওভাররাইডিং এর ক্ষেত্রে যেটা সবকিছু সেম বাট ক্লাস ডিফারেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওয়ান মোর থিং। আচ্ছা, ওয়ান মোর থিং হচ্ছে যে ডেফিনেশন। ডেফিনেশন ডিফারেন্ট হইতে পারে, সেমও হইতে পারে, আর এখানে ডিফারেন্ট হবে। ডেফিনেশন মানে হচ্ছে আমার ভিতরের কাজকর্মগুলা, ভিতরে কি কাজকর্ম হচ্ছে আর কি। তো দিস আর দ্য বেসিক ডিফারেন্স ওভারলোডিং আর ওভাররাইডিং এর ক্ষেত্রে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ওভাররাইডিংটা আমাদের কি এমন জরুরি বিষয় পড়ে গেছে যে ওভাররাইডিং আমাদের করতেই হবে? আচ্ছা, এই জরুরি বিষয়টা আসলে বোঝানো খুবই টাফ, স্টুডেন্টদেরকে তোমাদেরকে বোঝানো খুবই টাফ, কারণ এটা এই ওভাররাইডিং রাইডিংটা তোমাদের আসলে এখন কোনো প্রজেক্টের মধ্যে হাতের কাছে আসবে না যে তোমাকে ওভাররাইডিং করতে হচ্ছে। তো এগুলা বেসিক্যালি আমরা ওই যখন আহ, যে সফটওয়্যার ফার্মে কাজ করতে গেছি তখন মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমাদেরকে কাজ করতে হয়েছিল, তখন আমাদেরকে বেসিক্যালি ডিপেন্ডিং মানে ওভাররাইডের উপরে এত বেশি ডিপেন্ডেন্সি চলেছিল, ওভাররাইডিং করতে 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 মানে ওভাররাইডিং করতে হতো, খালি ওভারলোডিং তো করতেই হতো, সাথে ওভাররাইডিং করতেই হতো। হ্যাঁ, তো ওভাররাইডিংটা বেসিক্যালি রিয়েল লাইফ খুব বেশি বড়সড় কিছু করার ক্ষেত্রে তখন আমাদের এই জিনিসগুলো লাগে। বাট তোমরা হয়তো বা আমাদের এই যে ছোটখাটো যে সকল প্রজেক্ট আমরা এখন করবো, বা তোমরা ফাইনাল ইয়ার প্রজেক্টেও সাধারণত এগুলো লাগে না কাজে ওভাররাইডিংটা। তবে তোমরা যখন জাভা করবা, জাভা দিয়ে প্রোগ্রামিং করবা, তখন দেখবা যে কিছু জিনিস ওরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, জাভার এনভায়রনমেন্টে তোমরা দেখবে, আইডিতে তোমরা দেখবে যে ওরা নিজেরাই কিছু জিনিস করে দিচ্ছে, ওরা নিজেরাই কিছু জিনিস করে দিচ্ছে তোমাদেরকে। মানে তুমি একটা কিছু লিখলে দেখবে যে ওরা নিজেরাই সেটা কিছু করে দিচ্ছে, এবং উপর দিয়ে লেখা দেখবে যে এরকম লেখা আছে, এরকম লেখা দেখবা, দেখবা যে এইরকম @ দিয়ে লিখছে ওভাররাইড, অথবা ওভাররাইড এট সামথিং, ওভাররাইড বা ওভাররিড এরকম কিছু একটা লেখা থাকবে। সো ওইটা ওরা নিজেরা করে দিবে, ওইটা তোমার আসলে তুমি বুঝতে পারবে না যে আসলে এখানে কি ওভাররাইড হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে জাভাতে আমাদের থাকে, এই সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে কি, ইন্টারফেসের মধ্যে ইন্টারফেসের মধ্যে কি থাকে? ইন্টারফেস কেন আসছে? ইন্টারফেস আসার পিছনে একটা লম্বা হিস্ট্রি আছে, সেটা এখন আসবে না, পরে আসবে, যখন যাবা বা ওই ল্যাঙ্গুয়েজটা পড়তে যাবা তখন ওখানে থাকবে ইন্টারফেস কেন আসছে। আচ্ছা, ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে যে গিয়ে এইরকম যে একটা ডামি 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 ছিল না, পুতুল, আমরা যখন ওই যে শপিং মলে যে এরকম পুতুল থাকে না, এরকম পুতুল থাকে না কাপড় পরা, এটাকে আমরা বলি হচ্ছে মানে এটাকে এটাকে মানে ডল, ডামি ডল বলা হয় আর কি, যেটার মধ্যে ওই কাপড় চোপড় গুলো শোকেস থাকে আর কি। তো এরকম একটা ডামি ক্লাস থাকে, ডামি ক্লাস, যেটা আসলে ওর আসলে তেমন কোনো কাজ থাকে না, ওকে তৈরি করাই হয় শুধুমাত্র অন্যকে সার্ভিস দেওয়ার জন্য। যে ক্লাসটার কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয় না, নো অবজেক্টস, নো অবজেক্টস, ওই ক্লাসটাকে শুধুমাত্র তৈরি করাই হয়, ওকে সবাই শুধু ইনহেরিট করবে, ওর কাজ হচ্ছে শুধু মানুষকে সার্ভিস দেওয়া, ও নিজের কোনো ইয়ে নেই আর কি, স্বার্থ নেই এখানে। আমি কি কথা বুঝতে পারতেছি? জি স্যার। তোমার এমন একটা ক্লাস তৈরি করতে হয় ইন্ডাস্ট্রিয়াল লেভেলে,
যে ক্লাসটা বেসিক্যালি শুধুমাত্র ওকে তৈরি করছি, আমরা শুধুমাত্র ইনহেরিট করবো ওকে, শুধু ওর মধ্যে যত ইনফরমেশন সব ওর মধ্যে ঢুকে দিব, আর ওকে বসে বসে ইনহেরিট করবো, এক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ইনহেরিট করবো, ইনহেরিট করবো, ইনহেরিট করবো, ইনহেরিট করবো। এত বেশি ইনহেরিটেন্স থাকবে যে তোমার, তুমি আসলে পাগল হয়ে যাবা। শেষ পর্যন্ত তুমি চাইবে যে ভাই এমন একটা ক্লাস আমার দরকার, যে ক্লাসের মধ্যে সব ইনফরমেশন থাকবে, আমি শুধু ওর থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করবো আমার প্রয়োজন মতো। সো এবং ওই ক্লাসটা এই জন্যই তৈরি করা হয় যে শুধুমাত্র মানুষজন এখান থেকে কালেক্ট করবে, সে শুধুমাত্র সার্ভিস দিয়ে যাবে, এবং সার্ভিস দেওয়ার জন্যই ওর কোনো অবজেক্ট ক্রিয়েট করবে না। এইটা হচ্ছে যে কি বেসিক্যালি আমরা বলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই ক্লাসটার কাজ হচ্ছে শুধুমাত্র নিজের মধ্যে ইনফরমেশন রাখবে, মানুষকে সার্ভিস দিবে, দেয়ার ইজ নো অবজেক্ট। তো এই ধরনের কাজগুলো সাধারণত এই আমাদের এই যে নাম কি বলে, এই জাভাতে আছে। ওরা অটোমেটিক্যালি করে দেয়, তোমাদের কিছুই করতে হয় না, চিন্তা করতেও হয় না, তোমাদের ওভাররাইডিং সম্পর্কে জানতেও হয় না, ওরা অটোমেটিক্যালি মানে প্রোগ্রামটাই ওভাবে সেট করা। তবে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই জিনিসগুলোর কিছু কাজ আছে। তোমরা হয়তোবা যদি কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সফটওয়্যার ফার্মে হয়তোবা বড় ধরনের সফটওয়্যার ফার্মে কাজ টাজ করো, তখন হচ্ছে দেখবা যে তোমাদেরকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কাজ করতে হচ্ছে, ইন্টারফেস নিয়ে কাজ করতে হচ্ছে। তখন হচ্ছে যে এই জিনিসগুলো হ্যাঁ, 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 উত্তর হচ্ছে হ্যাঁ। আচ্ছা, সো তখন হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হইতে পারে। সো আমরা জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে যে বেসিক কিছু আইডিয়া তোমাদেরকে দিচ্ছি। তো সেই আইডিয়াগুলো তোমরা হয়তো বা মাথায় রাখতে পারো কিছু ক্ষেত্রে, তোমাদের প্রজেক্টে যদি কখনো কাজে লাগে তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো। আচ্ছা, সো বেসিক আইডিয়া যেটা সেটা হচ্ছে যে তোমার এটাই। হুম, আচ্ছা, সো এখানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কি আমাকে দেখো, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা বললাম যে এই যে ক্লাস, এই যে এইখানে যে কথাগুলো বললাম না, এখানে যে কথাটা বললাম না, এটা হচ্ছে যে বেসিক্যালি এখানে বলা আছে আর কি। বলা হয়েছে যে তোমার যদি এই প্যারামিটার চেঞ্জ করো অথবা রিটার্ন টাইপ চেঞ্জ করো, প্যারামিটার চেঞ্জ করো বা রিটার্ন টাইপ চেঞ্জ করো, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে যে গিয়ে তোমার এই ওভাররাইডিং এর ক্যাপাবিলিটি আর থাকবে না, তুমি ওভাররাইডিং করতে পারবে না। আচ্ছা, সো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এই প্রোগ্রামটার এক্সপ্লেনেশন এখানে কি কি হয়েছে না হয়েছে এটা তোমরা একটু পড়ে নিও, আমি এখন আর রিড থ্রু করবো না। আমাদের ক্লাসের টাইম অলমোস্ট শেষের দিকে, আমরা একটু জাস্ট এই টপিকটা শেষ করে দিই। সো আচ্ছা, এই টপিকটা আরো বেশ কিছু জিনিস আছে। আচ্ছা, আমরা মোটামুটি তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশগুলো শেষ করব। তো আম, তো বেসিক্যালি আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করলাম, একটু আমরা যদি সামারি টানি, তো আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের কোনো একটা ক্লাস কোনো একটা ক্লাস যেটা হচ্ছে অন্য একটা ক্লাসকে ইনহেরিট করছে, কোন একটা ক্লাস অন্য একটা ক্লাসকে ইনহেরিট করছে, এবং ওই ক্লাসের কোন একটা ফাংশন আছে, যে ফাংশনটা এখানেও আছে, এবং এবং হচ্ছে যে একই নামের, কাজও একই, কিন্তু তাদের মধ্যে ভিতরকার জিনিসপত্র ডিফারেন্স আছে। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে গিয়ে আমার কনফ্লিক্ট এড়ানোর জন্য ভার্চুয়াল ফাংশন করে দিতে হয়। কাকে? বেস ক্লাসের ফাংশনটাকে আমার ভার্চুয়াল ফাংশন করে দিতে হয়, তাহলে আমার ওই কনফ্লিক্টিংটা হবে না। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে কেন আমরা এত কাহিনী করব, কেন আমরা করব এই জিনিসগুলো। এই জিনিসগুলোর কাহিনীগুলোর এক্সপ্লেনেশন আমি একটা এক্সাম্পল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়ে দিছি। তো আশা করি সেটা ক্লিয়ার টু ইউ। আর হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। আর এখানে একটা পয়েন্টার নিয়ে যে আলোচনাটা ছিল, সেই পয়েন্টারের এক্সাম্পলটা দেওয়ার পিছনে কারণ ছিল এটাই যে তুমি তোমার একটা বেস ক্লাসকে যদি ইনহেরিট করো ডিরাইভ ক্লাস দিয়ে, এবং একই রকম বা ডিফারেন্ট রকম ফাংশন থাকে, বেস ক্লাসের ইনফরমেশন দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা, কিন্তু কিছু ইন সাম কনটেক্সট ইউ ক্যান নট ডু দ্যাট থিং। সো ওইটা থেকে বের হয়ে এসে আমরা হচ্ছে যে গিয়ে এখানে ফাংশন ডিফারেন্স এবং সেম ফাংশন বা ওভাররাইডিং নিয়ে আলোচনাতে চলে আসছি। সো ওইটা ওইটা মূলত এমন এই জন্যই করা হয়েছে যাতে ওভাররাইডিং এর কনসেপ্টটা মাথায় ঢুকে আর কি। সো বেসিক্যালি আমরা যে কনসেপ্ট গুলো নিয়ে এখন আলোচনা করতেছি ইটস কোয়াইট কোয়াইট কমপ্লেক্স, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি শিওর। তো তোমাদেরকে একটা সাজেশন দিব, সেটা আর কিছুই না, এই চ্যাপ্টারটা বই থেকে একটু, এইখানে যেগুলো যেগুলো পড়া আছে এগুলো একটু বই থেকে রিড থ্রু করো। আমি তো রিড করলামই এবং এক্সপ্লেন করলামই, তোমরা এই যে চ্যাপ্টার 10-এ তোমাদেরকে একটা কাজ দিই, সেটা হচ্ছে চ্যাপ্টার 10-এর 10.1
তারপরে 10.2, ঠিক আছে। তারপর এই দুইটা সাব টপিক তোমরা রিচ করে, আর এর বেশি দিব না, বেশি দিলে আর খুব বড় হয়ে যাবে আরো বেশি। তোমরা বই থেকে এই দুইটা জিনিস রিড থ্রু করো, এটা হচ্ছে তোমাদের কাজ। আহ বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, যদি এখন হচ্ছে যে তোমরা রিড থ্রু করলে, তোমরা যদি মানে আমার এই ক্লাসের আগে রিড থ্রু করতে হয়, তোমাদের অনেকে হয়তো বুঝতে পারতে না বিষয়টা এখানে কি বলছে, বাট আশা করতেছি তোমরা এখন বুঝতে পারবা এখানে কি বলতেছে ওরা বেসিক্যালি। তো আমি যতটুকু সম্ভব ট্রাই করছি মানে বুঝাই দেওয়ার। আর বাকিটা হচ্ছে যে, বাকি না যে মানে আর একেবারে 100% বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, এই টপিক গুলো একটু মানে পড়তে হবে। পড়তে হবে বলতে পড়তেই হবে, আমি তোমাকে কোনো ভিডিও দেখতে সাজেস্ট করবো না। তোমরা কোনো ইউটিউবের ভিডিও সার্চ করতে পারো চাইলে, বাট আই এম নট সাজেস্টিং ইউ টু ডু দ্যাট। আমি তোমাকে সাজেস্ট করবো, প্লিজ রিড ইট। ইউটিউবের ভিডিও দেখার দরকার নেই, ইউটিউবে অনেক সুন্দর করে অনেক অ্যানিমেশন দিয়ে অনেক ভাবে বুঝাইছে, বাট আমি বলবো তোমাকে রিড করার জন্য 10.1, 10.2 একদম সোজা, একদম সোজা রিড করা শুরু করবা, পড়া শুরু করবা, লাইন বাই লাইন পড়া শুরু করবা। এটার পিছনে বেশ কিছু স্যার কারণ আছে। আজকের ক্লাসের রেকর্ডটা আর্লি দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা স্যার, করবো ভিডিওর। আমাদের 4 তারিখ যে বৃহস্পতিবার যে ক্লাসটা হয়েছিল স্যার, ওইটার রেকর্ড দেন নাই।